আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা আজকে পড়বো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা পড়ছি রিক্রুটিং, অর্থাৎ কর্মী সংগ্রহ। রিক্রুটিং এর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা রিক্রুটিং এর ডেফিনেশন দেখেছি এবং হচ্ছে সোর্সেস গুলো দেখেছি, ইন্টারনাল সোর্স, এক্সটার্নাল সোর্স। এরপর হচ্ছে কোনটা বেস্ট সোর্স, কোন সোর্সকে আমরা বেস্ট বলতে পারি, ইন্টারনাল সোর্সকে না এক্সটার্নাল সোর্সকে। এই সংক্রান্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো দেন হচ্ছে আজকে আমরা পরবর্তী বিষয়গুলো দেখব। সো চলো আমরা ক্লাস শুরু করি। এই টপিকগুলো আমরা কভার করেছি। রিক্রুটিং, হায়ারিং, অনবোর্ডিং, সোর্সেস গুলো, দেন আমরা দেখেছি কি কি অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এক্সটার্নাল সোর্স থেকে মানব সম্পদ বা কর্মী সংগ্রহ করা যুক্তিযুক্ত, লজিক গুলো আমরা দেখেছি। দেন আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসের ধারাবাহিকতায় মানব সম্পদ বা কর্মী সংগ্রহে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, কোন কোন উপাদানগুলো রিক্রুটিং এ এটা হচ্ছে যে প্রভাব বিস্তার করে, রিক্রুটিংকে ইনফ্লুয়েন্স করে। ফার্স্ট আমরা তোমাদেরকে বলেছি, গত ক্লাসে আলোচনা হয়েছিল যে প্রাতিষ্ঠানিক আয়তন। বেসিক্যালি প্রাতিষ্ঠানিক আয়তনের উপরেই কর্মী সংগ্রহ করা হয়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কর্মী সংগ্রহের প্রয়োজন হয় না, কারণ একজন মালিক অর্থাৎ একজন ব্যক্তি কিন্তু কর্মী সংগ্রহ করতে তার হচ্ছে প্রাতিষ্ঠানিক যেই কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে পারছে। তো সেক্ষেত্রে কিন্তু আলাদা করে রিক্রুটমেন্টের প্রয়োজন হয় না। এরপরে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃতি, প্রতিষ্ঠানের নেচারটা কিরকম। তো সেই নেচারের উপরে কিন্তু রিক্রুটমেন্ট ডিপেন্ড করে, এটা প্রভাব বিস্তার করে। এরপরে যেটা হচ্ছে যে লোকেশন, দেন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। এরপরে যে পয়েন্টটা আমরা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সামর্থ্য, অর্থাৎ তাদের যদি ক্যাপাসিটি না থাকে তাই সেক্ষেত্রে কিন্তু কি করা, রিক্রুটমেন্ট করা পসিবল না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই পয়েন্টগুলো ডিটেল আলোচনা করা হয়নি, এগুলো আমরা এখন দেখব। হচ্ছে প্রাতিষ্ঠানের স্থায়িত্ব, অর্থাৎ লনজিভিটি কতটুকু হবে, সাস্টেইনেবিলিটি কতটুকু হবে একটা প্রতিষ্ঠান। একটা সাধারণত প্রতিষ্ঠান যদি সাস্টেইনেবল না হয় বা এটা যদি লনজিভিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রাস্ট বা সুনামের যে বিষয়টা সেটা রিভার্স ইম্প্যাক্ট ফেলে। তো যেটা হচ্ছে যে যত আগের প্রতিষ্ঠান হবে, যত স্থায়িত্ব বেশি হবে, তত কি মানুষের আস্থা অর্থাৎ মানুষের বিশ্বাস অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের সুনাম বাড়বে। তো যেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের স্থায়িত্ব হচ্ছে ম্যাটার করে কর্মী সংগ্রহের ক্ষেত্রে। একজন এমপ্লয়ি বা একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যখন ইউনিভার্সিটি থেকে বের হয় তখন তারা অ্যাপ্লিকেশনের জন্য যেই বিজ্ঞাপনগুলো দেখে সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক সুনাম, প্রাতিষ্ঠানিক স্থায়িত্বটা দেখে। তো স্থায়িত্ব বেশি থাকলে তখন কিন্তু এইখানে খুব সুনাম ভালো থাকলে তো তখন কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং হচ্ছে প্রতিষ্ঠানের এন্ডে যে পারপাস থাকে যে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে নিয়ে আসা, তো সেটার ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব প্রয়োজন।
তো এরপরে আমরা যেই পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে কর্মী সংগ্রহের ধরন, নেচারটা কিরকম, কর্মী সংগ্রহ কিভাবে করা হবে। একটা একটা হচ্ছে ইন্টারনাল সোর্স থেকে করা হবে, এক্সটার্নাল সোর্স থেকে করা হবে। ইন্টারনাল সোর্স থেকে হলে কিভাবে হবে, এরপর এক্সটার্নাল সোর্স হলে কিভাবে এটাকে বিজ্ঞাপনের মাধ্যমে হবে। তো এই এই জাতীয় বিষয়গুলো ভ্যারি করে। দেন যদি এক্সটার্নাল সোর্স থেকে নেওয়া হয় এবং হচ্ছে যে যদি টাইপস গুলো কিরকম, অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিজ্ঞাপন বিজ্ঞাপন হতে পারে। তো বিজ্ঞাপন হলে সবচেয়ে বেসিকলি একটা কর্মী সংগ্রহের ধরন হচ্ছে বিজ্ঞাপন দিবে, সেই বিজ্ঞাপন অনুযায়ী অ্যাপ্লাই করবে, একটা প্রসিডিউর থাকবে। এই প্রসিডিউর গুলো ভালো। এখন যদি এই প্রসিডিউর ফলো না করে খুব সাধারণভাবে কর্মী সংগ্রহ করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু কর্মীদের আস্থা খুব একটা বেশি থাকবে না। কারণ যেহেতু রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট, এক্সটার্নাল সোর্সেস হলে অ্যাডভার্টাইজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কম্পেনসেশন। বা তার যে রেমুনারেশন হবে, তার যে কম্পেনসেশনের একটা পার্ট হচ্ছে স্যালারি, হাউস রেন্ট, এবং হচ্ছে তার মেডিকেল ফ্যাসিলিটি, তার আদার্স কি কি বেনিফিট সে কোম্পানি থেকে অ্যাভেইল করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু বেসিকলি ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্যই কিন্তু মানুষের বা পিপল যখন ওয়ার্ক এনভায়রনমেন্টে আসে, তাদের ফার্স্ট বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। সো ফিনান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে কম্পেনসেশন প্যাকেজটা হচ্ছে ফার্স্ট সিলেকশন ক্রাইটেরিয়া। সো একজন গ্র্যাজুয়েট বা একজন এক্সপেরিয়েন্স পার্সন বা যে কেউই যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাদের কম্পেনসেশন প্যাকেজটা দেখবে। সো কম্পেনসেশন প্যাকেজ অবশ্যই কোম্পানিকে কি একটা বেস্ট এবং কম্পিটিটিভ কম্পেনসেশন প্যাকেজ অফার করতে হবে, যাতে এমপ্লয়িরা তার অর্গানাইজেশনে চলে আসতে আগ্রহী হয়। সো বেতন ভাতা যেভাবে একটা বিষয়, সো আমি আরেকটা বিষয় হচ্ছে যে কন্ডিশন এবং অন্যান্য সুবিধা, আদার্স ফ্যাসিলিটিও থাকতে হবে, লাইক বেতন ভাতা বাট হচ্ছে অর্গানাইজেশন গুলো সাবসিডাইজ ফুড ফ্যাসিলিটি দেয় অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে সাবসিডাইজ ফুড ফ্যাসিলিটি থাকে। এরপর যেটা হচ্ছে যে ডরমেটরি থাকে, দেন মেডিকেল ফ্যাসিলিটি, এগুলো তো রয়েছে, এগুলো তো থাকেই। হাউস রেন্ট থাকে। দেন যেটা হচ্ছে পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি। তো এই জাতীয় সুযোগ সুবিধাগুলো কিন্তু একজন একজন কর্মীকে বা একজন এইচআর কে কি করে, অ্যাট্রাক্ট করে। আদার্স মানে শর্তের কিছু বিষয় থাকে, যে একজন এমপ্লয়ি হচ্ছে চাকরি করতে আসবে, তো সেক্ষেত্রে কি ধরনের কন্ডিশন। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান যেটা করে হচ্ছে যে তাদেরকে বন্ড সাইন করায়, অর্থাৎ একটা সার্টেন টাইম পর্যন্ত কি কি করা হয়, তাকে সার্ভিস কন্ট্রাক্ট করা হয়, যে এই টাইমের মধ্যে সে কোনো চুক্তি, সে কোনো কারণেই প্রতিষ্ঠান ছেড়ে যেতে পারবে না। লাইক মোস্ট অফ দ্য কেসেস ব্যাংক, আমাদের দেশে, বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ ব্যাংক প্রতিষ্ঠানগুলো কিন্তু কি করে তাদের সার্ভিস টেনিউর, অর্থাৎ 5 ইয়ার্স 3 ইয়ার্স বন্ড সাইন করে, অর্থাৎ এই 5 বছর 3 বছর কি করতে পারবে না, সে কোথাও চাকরি করতে পারবে না, বা এই প্রতিষ্ঠানেই তাকে সার্ভ করতে হবে। তো এই জাতীয় শর্ত বা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে যে শর্তগুলো দেয়া হয়, তখন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু চিন্তা করে দেখে যে এই শর্তগুলো তাদের ফেভারেবল কিনা, বা তারা পালন করতে পারবে কিনা। এটা একটা বিষয় রয়েছে। দেন সরকার গভর্নমেন্ট পলিসি, যেটা সরকারি নীতিমালার ক্ষেত্রে শ্রম আইন রয়েছে। তো শ্রম আইন 2006। তো শ্রম আইনের ক্ষেত্রে যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো রয়েছে, অর্গানাইজেশন যখন রিক্রুইট করবে, তখন অবশ্যই লেবার ল যেটা রয়েছে সেটা অনুযায়ী বা তাকে ফ্যাসিলিটি দিতে হবে, তাকে তার যে রাইটস গুলো রয়েছে সেগুলো দিতে হবে। তো
তো এইগুলো যদি এবং গভর্নমেন্ট যদি মনে করে আরো কোনো পলিসি করে বা আদার্স যেই পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো অবশ্যই কি করতে হবে, রিক্রুইটারকে পারফর্ম করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট পলিসিগুলোকে অবশ্যই ফলো করতে হবে। সো গভর্নমেন্ট পলিসির ক্ষেত্রে কি ইমব্যালেন্স হলে কিন্তু দেন হচ্ছে এটা খুব খুব ঝামেলা হতে পারে। সো এইচআরকে যেটা স্ট্রিক্টলি দেখতে হয়, অর্থাৎ এমপ্লয়ির সাথে রিলেটেড লেবার লয়ের ইস্যুটা খুব স্ট্রিক্টলি দেখতে হয়। দেন আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দ্রুত সম্প্রসারণ। অর্থাৎ যদি এইরকম হয় যে প্রতিষ্ঠান খুব দ্রুত বুম করছে, দ্রুত এগিয়ে যাচ্ছে, সো এটা তো অবশ্যই খুব বেস্ট একটা সাইন। আর দ্রুত সম্প্রসারণ করলে যেটা হয় যে সম্প্রসারণ মানেই হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট, আবার কর্মী লাগবে, নতুন সেটআপ, নতুন করে কর্মী লাগবে। সো এই যে প্রাতিষ্ঠানিক দ্রুত সম্প্রসারণ, এই সম্প্রসারণের ক্ষেত্রেও কি কি করতে হবে, যেটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া রাখতে হবে। এরপরে একটা ম্যাটার যেটা হচ্ছে যে জব সিকিউরিটি। জব সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ভাইটাল একটা বিষয় ক্যান্ডিডেটের কাছে। কারণ ক্যান্ডিডেট যখন আসে তখন কিন্তু তার সবকিছু, অর্থাৎ তার নলেজ, তার স্কিল, তার এভরিথিং দিয়ে অর্গানাইজেশনকে সার্ভ করতে চায়। ইভেন এই সার্ভ করতে গিয়ে সে কিন্তু অনেক সময় তার পার্সোনাল প্লেজার, পার্সোনাল অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এত কিছুর করার পরেও, একটা অর্গানাইজেশনে এত কিছু দেওয়ার পরেও যদি তার জব সিকিউরিটি, মিনিমাম জব সিকিউরিটি না থাকে, অর্থাৎ খুব মাইনর ইস্যু বা নন ইস্যু ম্যাটারগুলোতে তাকে চাকরি নিয়ে চিন্তা করতে হয়, এটা খুবই প্যাথেটিক। তো এই প্যাথেটিক বিষয়ের ক্ষেত্রে অর্গানাইজেশন, এমপ্লয়ি তো সাফারার হবেই, তো সেক্ষেত্রে অর্গানাইজেশনও সাফারার হবে। যখন অর্গানাইজেশন তার স্টাফদেরকে এইরকম একটা নেগেটিভ চিন্তা করাবে বা করতে বাধ্য করবে, তখন কিন্তু তাদের যে স্টাফ আছে, তাদের যে ওয়ার্কফোর্স আছে, এইচআর আছে, তারা কিন্তু তাদের সর্বোচ্চ, অর্থাৎ তাদের যে পোটেনশিয়ালিটি সেটা কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবে না, ইউটিলাইজ করতে পারবে না, তারা তো নার্ভাস থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আর ভালো প্রতিষ্ঠানগুলোর একটা সাইন হচ্ছে জব সিকিউরিটি। অর্থাৎ ক্যান্ডিডেট গুলো এইটাও কিন্তু দেখে যে জব সিকিউরিটি কিরকম, অর্থাৎ তাদের এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, তাদের একটা কমন কোশ্চেন এখানে ছাঁটাই, এই অর্গানাইজেশন ঢোকার আগে এখানে এরা ছাঁটাই করে কিনা। যদি ছাঁটাই করে সেক্ষেত্রে কিন্তু এই অর্গানাইজেশন পারতপক্ষে কেউ সাধারণত জয়েন করতে চায় না, পারতপক্ষে চায় না, একেবারে বিপদে পড়লে সেটা যখন কিছু করার না থাকে তখন। কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া এবং হচ্ছে এটা অর্গানাইজেশনের রেপুটেশনের সাথে রিলেটেড। যেই অর্গানাইজেশন গুলো ছাঁটাই প্রক্রিয়ার সাথে সংযুক্ত, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। সাধারণত দেখা যায় ছাঁটাই ফিনান্সিয়াল কন্ডিশন বা এই রিলেটেড ইস্যুর ক্ষেত্রে হয়। তো সাস্টেনেবিলিটিও ওইরকম না। কারণ একটা অর্গানাইজেশন যদি তার মিশন ভীষণ ভালো থাকে, ছাঁটাইয়ের তো প্রশ্নই আসে না, তাকে আরো রিক্রুইট করতে হবে। সো যেটা হচ্ছে যে অর্গানাইজেশন তার রেপুটেশনের জন্য কি করতে হবে, এমপ্লয়ীদের জব সিকিউরিটির বিষয়গুলো কনসিডার করতে হবে। দেন আমরা পরের যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে লিমিটেশন দেখবো, রিক্রুটমেন্টের লিমিটেশন গুলো কি কি রয়েছে এই বিষয়টা আলোচনা করব। সো ফার্স্ট লিমিটেশন যেটা হচ্ছে অর্গানাইজেশনাল লিমিটেশনস বা সাংগঠনিক সীমাবদ্ধতা। এরপরে আমরা যে লিমিটেশনসটা দেখতে পাচ্ছি সাংগঠনিক সীমাবদ্ধতার পরে, সেটা হচ্ছে ইনভায়রনমেন্টাল বা পরিবেশগত সীমাবদ্ধতা। এরপরেও যে পজিশনের একটা বিষয় রয়েছে, পোস্ট, এইখানে পদগত সীমাবদ্ধতা, গভর্নমেন্ট কন্ট্রোল রয়েছে। দেন হচ্ছে এই বিষয়গুলো আমরা এখন বিষয়গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ সাংগঠনিক সীমাবদ্ধতাটা কিরকম, দেন হচ্ছে সাংগঠনিক সীমাবদ্ধতার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ অর্থাৎ সংগঠনের মধ্যে যে সীমাবদ্ধতা তা আমরা দেখতে পাই। অর্থাৎ সংগঠনের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের লিমিটেশনস রয়েছে।
সো সেই লিমিটেশনস গুলোই হচ্ছে সাংগঠনিক সীমাবদ্ধতা। সো বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ পদোন্নতির নীতি, অভ্যন্তরীণ পদোন্নতির নীতি। তো অভ্যন্তরীণ যে পদোন্নতিগুলো রয়েছে সেইটার নীতি কিরকম, অর্থাৎ প্রমোশন, যেটা আমরা ওই অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে প্রমোশন যেটা দেখেছি, সেক্ষেত্রে আসলে কি জ্যেষ্ঠতা ফলো করা হয় বা নাকি স্কিল ফলো করা হয়? তো নলেজ স্কিল ফলো করা হয়, একটা জ্যেষ্ঠতা বা অভিজ্ঞতা ফলো করা হতে পারে। তো দুইটার ক্ষেত্রে দুইটা বিষয় ঘটে। সে একটা অর্গানাইজেশন আমরা যদি বলি বেক্সিমকো বা স্কয়ার, যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে দেয় বা তাহলে হচ্ছে যে অর্গানাইজেশনে আগে জয়েন করেছে সে হচ্ছে প্রমোশন পাবে, প্রমোশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তার প্রয়োজনীয় স্কিল থাক, প্রয়োজনীয় নলেজ থাক আর না থাক, জ্যেষ্ঠতাই হচ্ছে, এবং এক্সপেরিয়েন্স, এই দুইটাই হচ্ছে ক্রাইটেরিয়া। সো জ্যেষ্ঠতা এবং এক্সপিরিয়েন্সের কারণে কি হবে, তার পদোন্নতি হবে, একটা বিষয়। কিন্তু জ্যেষ্ঠতা আর যেই এক্সপেরিয়েন্স সেটা কিন্তু সবসময় স্কিলকে সিগনিফাই করে না বা স্কিলকে রেফার করে না। তো অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য কিন্তু স্কিল প্রয়োজন। সো স্কিল না থাকলে কিন্তু অর্গানাইজেশনের এগিয়ে যাওয়া সম্ভব না। আর স্কিল পিপলের জন্য কিন্তু অর্গানাইজেশন রিক্রুটমেন্ট শুরু করে। তো সেই ক্ষেত্রে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে দেয়, যারা স্কিল লেবার রয়েছে, যারা অর্গানাইজেশনের জন্য অনেক পরিশ্রম করছে, তারা কিন্তু ডিসহার্টেন হবে, তারা একটু আহত হবে যে আমরা আমরা পরিশ্রম করছি অথচ কি হচ্ছে, যখন প্রমোশনের সময় হচ্ছে তখন প্রমোশন পাচ্ছে বয়সের ক্ষেত্রে, সিনিয়রিটির ক্ষেত্রে। তাহলে তারা ভাবে যে আমরাও বসে থাকি, আমরাও যেদিন সিনিয়র হব সেদিন প্রমোশন পাবো, সো হচ্ছে আমাদের এত স্কিলের দরকার নেই। তারাও এরকম চিন্তা করতে পারে, যে ক্ষেত্রে হচ্ছে যে একটা ব্যারিয়ার হচ্ছে যে ইনোভেশন, এই জাতীয় বিষয়গুলো কমে যেতে পারে, ডিসকারেজ করতে পারে। তো আরেকটা যেটা বিষয় হচ্ছে যে স্কিল লেবারকে প্রমোশন দেয়া হলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে। স্কিল লেবার অর্গানাইজেশনে জব করছে, একজন একজন জব করছে 25 বছর ধরে, আর একজন ছেলে নতুন ফ্রেশ গ্রাজুয়েট আসলো, বাট হচ্ছে সামহাউ মানুষ তো ট্যালেন্ট ভ্যারি করে। তো যে কোনো বিষয়ে যে ওই ক্যান্ডিডেটের কিউরিয়াসিটি বেশি ছিল, তার লার্নিং ক্যাপাসিটি বেশি ছিল, তার সে খুব ভালো স্কিল ডেভেলপ করেছে, উইদিন 3 ইয়ার্স তার স্কিল একেবারে আনবিটেবল। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে অর্গানাইজেশন ভাবলো যে 3 ইয়ার্স এর একটা ছেলেকে ডিপার্টমেন্টের হেড করে দিল, বা ওই ডিপার্টমেন্টের প্রধান করার মতো যোগ্যতা তার অনেক আরো বেশি রয়েছে, তো তাকে হেড করে দিল। কিন্তু সেই ডিপার্টমেন্টে 25 ইয়ার্স ধরে কাজ করা একজন সিনিয়র রয়েছে। তো তিনি কিন্তু, বা যারা সিনিয়র রয়েছে অনেক আগে থেকে অর্গানাইজেশনকে সার্ভ করছে, তারা কিন্তু অর্গানাইজেশনকে অনেক কিছু দিয়েছে, তো তারা কিন্তু হার্ট হবে। তো এটা কিন্তু অনেকটা প্রেস্টিজিয়াস ইস্যু। তো এই জাতীয় বিষয়গুলো আসলে কনফ্লিক্টিং ইস্যু। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে সব দিক বিবেচনা করে বিষয়গুলো সমাধান করতে হবে। অভ্যন্তরীণ পদোন্নতির পলিসিটা কিরকম হবে, তো এই ক্ষেত্রে যেন কোনো গ্রুপ ডিসকারেজ না হয়, তো সেই বিষয়গুলো বা সব একটা ভারসাম্য রক্ষা করে পদোন্নতি করতে হবে। দেন আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিক যেটা একটা হচ্ছে যে কম্পেনসেশন, এটা হচ্ছে কম্পেনসেশন, এটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, নন ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন রয়েছে। তো এই পলিসিটা কি রকম, কাদেরকে বেশি দেয়া হয়, ও কোন গ্রুপটাকে বেশি দেয়া হয়? অর্গানাইজেশনে অলওয়েজ একটা বিষয় দেখা যায় যে একটা গ্রুপ খুব কাজ করে, খুব পরিশ্রম করে, আরেকটা গ্রুপ কিন্তু খুব একটা পরিশ্রম করে না। তারা যেটা করে, তারা হচ্ছে এই দুইটা গ্রুপ একটু ফাঁকি দিয়ে আর একটু অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করে।
তারা তাদের ট্রিক্স, তাদের কৌশল এইভাবে মেনটেন করার চেষ্টা করে। তো পারিশ্রমিকের নীতি কে, অর্থাৎ পারিশ্রমিকের নীতিটা কি হবে? পারফরমেন্সের বেসিসে হবে না বসের সাথে রিলেশনের বেসিসে হবে? যদি এমন হয় যে যারা বসের সাথে ভালো রিলেশন, অর্থাৎ বসের সাথে বসের হ্যাঁতে হ্যাঁ বসের নাতে না বলছে, তাদেরকে পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর যারা অর্গানাইজেশনের জন্য ট্রুলি, অর্গানাইজেশন এগোবে কিন্তু কাজের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়া পসিবল না। সো অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য যারা যারা কাজ করছে, দোজ পিপল আর সিগনিফিকেন্ট। সো আদার্স যারা রয়েছে তারা তাদের কন্ট্রিবিউশন গুলো কিন্তু অন্যান্য ক্ষেত্রে বা তাদের কন্ট্রিবিউশন গুলো কিন্তু ওইভাবে ইভ্যালুয়েশন করতে হবে। তাহলে এখন যদি দেখা যায় যে কোম্পানিতে বসের সাথে রিলেশনশিপের কারণে পারিশ্রমিক বেশি পাওয়া যাচ্ছে, তখন কিন্তু এমপ্লয়িরা কাজের প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলবে। তখন তারা রিলেশনশিপ বা ওই বিষয়গুলো যেগুলো অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটিকে বাড়ায় না অথবা কমিয়ে দেয়, সেই বিষয়গুলোর দিকে মনোযোগী হবে। তো এখন অর্গানাইজেশনকে ডিসিশন নিতে হবে যে তারা কি করবে। তারা কি পারফরমেন্স বেসিস নাকি তারা হচ্ছে রিলেশনশিপ বেসিস পারিশ্রমিক পলিসি করবে। তো এরপরে যেটা হতে পারে যে কম্পেনসেশনের ক্ষেত্রে আদার্স ফ্যাসিলিটি গুলো, ইনসেনটিভ থাকতে পারে, অ্যাওয়ার্ড থাকতে পারে। তো এই যে এবং হচ্ছে ইনক্রিমেন্টের বিষয়, পারিশ্রমিকের নীতির ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট, প্রতি বছর যে তাদের একটা স্যালারি বাড়বে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এমপ্লয়ি বা ক্যান্ডিডেটরা অনেক এক্সপেক্ট করে, সারা বছর অনেক পরিশ্রম করে, কিন্তু তারা ভাবে যে বছর শেষে তাদের স্যালারি বাড়বে, তো তারা আরো ভালো থাকতে পারবে। তো তাদের যে এক্সপেকটেশন গুলো সেগুলো কিন্তু অর্গানাইজেশনকে কনসিডার করতে হবে। এক্সট্রা ফ্যাসিলিটি, এক্সট্রা কিন্তু অলওয়েজ ইভ্যালুয়েটেড। মানুষ অর্থাৎ একেবারে সিম্পলি একটা স্টাফ যদি 6 ডিজিট স্যালারি পায়, আমি ধরলাম 6 ডিজিট স্যালারি পায়, তো সে যেই কাজ করেছে সেই স্যালারি পেল। সো তার কিন্তু দেখা গেছে যে আনন্দ কিন্তু সেম থাকবে, এখানে কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু যদি একটু বেশি পায় কোনো কারণে একটু বেশি পেলো, 5,000 টাকা বেশি পেলো, সো এই 5,000 টাকা কিন্তু তাকে তার যে স্যালারির চেয়েও অনেক বেশি আনন্দ দিবে। অর্থাৎ তার স্যালারি যদি লাখ টাকা হয়, সে যদি 1,05,000 টাকা পায়, তাহলে কিন্তু তার আনন্দটা 5,000 টাকার জন্য, 1,00,000 টাকার জন্য না। সো এই যে এক্সট্রা ফ্যাসিলিটি গুলো খুবই ভাইটাল রোল প্লে করে। অর্গানাইজেশনের নিয়মিত কাজ হচ্ছে একটা অ্যাওয়ার্ড দেয়া হলো, সো এগুলো খুবই মোটিভেটেড করে। বা এক্সট্রা অ্যাডভান্টেজের ক্ষেত্রে অর্গানাইজেশনের সবাই কম্পেনসেশন প্যাকেজ দিচ্ছে। এখন কেউ যদি রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি অফার করে বা কেউ যদি বেটার মেডিকেল ফ্যাসিলিটি অফার করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিষয়গুলো খুবই আলাদা একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এই বাড়তি সুবিধাগুলো কি কি হবে সেই বিষয়গুলো একটু চিন্তা করে দেখতে হবে। এরপরে যেটা হচ্ছে যে পদমর্যাদা, অর্থাৎ ডেজিগনেশনের যে পলিসি, একটা হচ্ছে পদোন্নতি দেয়া পারিশ্রমিক নীতি, আরেকটা হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি পদমর্যাদা প্রপারলি না দেয়া হয়, তাহলে এমপ্লয়িরা হচ্ছে তাদের মোটিভেশন হারিয়ে ফেলবে। আবার এই ক্ষেত্রে যদি ইমব্যালেন্স করা হয়, সেটাও কিন্তু একটা বিগ ইস্যু। লাইক যারা পরে অর্থাৎ অর্গানাইজেশনে জয়নিং এর কিন্তু একটা জ্যেষ্ঠতা থাকে, সিনিয়রিটি থাকে, তাহলে পদমর্যাদার নীতি কিন্তু সিনিয়রিটি বেসিস হতে পারে, যে আগে জয়েন করেছে সে পাবে। আবার যদি পদমর্যাদার নীতি, যেটা আমি বললাম যে যদি পারফরমেন্সের বেসিসে হয়, তাহলে কিন্তু নিউ জয়নি, অর্থাৎ একজন অর্গানাইজেশনে জয়েন করেছে 30 বছর, সে 30 বছর জয়েন করে ম্যানেজার হয়েছে, কিন্তু একজন কি করলো, জয়েন করে 5 ইয়ার্সে ম্যানেজার হয়ে গেল।
সো এইটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে নাওয়াডেজ অর্গানাইজেশন গুলো আগে যেটা একটা সময় ছিল সিনিয়রিটি বেসিস করতো, এখন যেটা করা হয় অর্গানাইজেশন গুলো যেটা ফোকাস করছে, স্পেশালি প্রাইভেট অর্গানাইজেশন গুলো, যেহেতু তারা প্রোডাক্টিভিটি বেস ছাড়া বা তাদের হচ্ছে প্রফিট করে ওই প্রফিটের টাকা থেকে এমপ্লয়িকে, অর্থাৎ খুবই কমার্শিয়াল। আর রেপুটেড, যদি এই ক্ষেত্রে রেপুটেড অর্গানাইজেশন হয় যাদের যারা মার্কেটে খুব ভালো সুনাম আছে, তারা হচ্ছে যে রেশনালি চিন্তা করতে পারে। আর গ্রোয়িং কোম্পানি, খুব বেশি মানে প্রোডাক্টিভিটি বেসিস কোম্পানি, ওনারা যেটা যে বিষয়গুলো দেখে সেটা হচ্ছে যে পদমর্যাদার বিষয়টা দেখে। পদমর্যাদার ক্ষেত্রে পারফরমেন্সের বিষয়, যার পারফরমেন্স ভালো সে তাকে ভালো পদমর্যাদা দেয়া হয়, সেক্ষেত্রে সিনিয়রিটিকে খুব একটা কনসিডার করা হয় না। কিন্তু এইখানে যেহেতু আমরা এইচআর করছি, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ি ভালো করবে কিনা বা তার সিনিয়রিটির বেসিসে সে যেহেতু 30 ইয়ার্স ছিল, সে তো এখানে ছিল, তাকে যদি সে যদি ভালো জায়গায় যেতে না পারে, এটা শুধু তার ব্যর্থতা এটা কিন্তু বলা যাবে না, এটা অর্গানাইজেশনেরও ব্যর্থতা। এটা অর্গানাইজেশনের ব্যর্থতা এই জন্য যে অর্গানাইজেশন তাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেনি। অর্গানাইজেশনের ট্রেনিং ডিপার্টমেন্টের কাজ কি ছিল? তাকে ডেভেলপ করা ছিল না। তো দেন 30 ইয়ার্স সে তার সবকিছু দিয়েছে, কিন্তু এইচআর তাকে ডেভেলপ করতে পারেনি। সো এটা কিন্তু তাদেরও ব্যর্থতা। সো যেটা হচ্ছে যে পারফরমেন্সের বেসিসে দেখলে তার 30 ইয়ার্স সময়কে কিন্তু অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। ট্রেনিং ডিপার্টমেন্ট কিন্তু তাকে ডেভেলপ করে ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারতো, আর ট্রেনিং এর মাধ্যমে কিন্তু অনেক কিছুই সম্ভব। সো লিমিটেশন গুলো কিন্তু স্টাফদের যে লিমিটেশন থাকে সেটা ট্রেনিং এর মাধ্যমে সলভ করা অবশ্যই সম্ভব। দেন সাংগঠনিক সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা পরের যে পয়েন্টগুলো দেখব সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়তন এবং অবস্থান, অর্থাৎ অর্গানাইজেশনটা কি লার্জ স্কেল, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, এবং এটার লোকেশন কোথায়, এটার লোকেশন আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ অবস্থানটা দেখতে হবে। তো এই বেসিসে যেটা হচ্ছে কর্মী সংগ্রহের সীমাবদ্ধতা থাকে। সাধারণত যেটা হয় যে শহর শহর বেসিস, অর্থাৎ শহর বেসিস জবগুলো সবাই করতে চায়, সিটিতে থাকতে চায়, শহরে থাকতে চায়। বাট প্রত্যন্ত অঞ্চলে অর্গানাইজেশনগুলো কিন্তু সার্ভ করতে হয় সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। তাহলে প্রত্যন্ত অঞ্চলে কে যাবে, সেটাও একটা বিষয়। তো এখন এই প্রত্যন্ত অঞ্চলে ইউজুয়ালি যেটা হয় যে ক্যান্ডিডেট বা স্টাফরা ইন্টারেস্টেড হয় না। তো এই যে বিষয়টা সেটা কনসিডার করতে হয়, এটা একটা সীমাবদ্ধতা। আর সবাইকে চাইলেই কি সিটিতে রাখা সম্ভব না বা শহরে রাখা সম্ভব না। এরপরে যেটা হচ্ছে যে স্থায়িত্ব এবং হচ্ছে নিরাপত্তা নীতি। অর্গানাইজেশন, এগুলো আগে বলেছে, অর্গানাইজেশন সাস্টেইনেবল হতে হবে এবং সিকিউরিটি থাকতে হবে, যেন অর্গানাইজেশনের প্রতি যেটা হচ্ছে এমপ্লয়িরা ট্রাস্ট করতে পারে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, এইচআর প্ল্যানিং এর উপর আমরা একটা চ্যাপ্টার করব। তো একেবারে খুব সাধারণ একটা ধারণা দিই যে হিউম্যান রিসোর্স সাবজেক্ট হওয়ার কারণে বা আলাদা ডিগ্রি হওয়ার কারণে, আলাদা ডিপার্টমেন্ট হওয়ার কারণে এখানে প্ল্যানিং করা হয়। এই প্ল্যানিং এ কিন্তু অর্গানাইজেশনের হিউজ প্রফিট হচ্ছে। আগে যেটা ছিল যে আনস্ট্রাকচার্ড ছিল, অর্থাৎ কোনো প্ল্যানিং করা হতো না, এইচআর দিয়ে কি করা হবে না করা হবে, সামনের প্ল্যানিং তো ছিলই না, বা এবং হচ্ছে বর্তমান প্ল্যানিং ছিল না। তো এইচআর প্ল্যানিং এর ক্ষেত্রে যে হচ্ছে কতজন স্টাফ লাগবে এবং প্রপারলি কতজন লাগবে, আর আগে যেটা এটা হচ্ছে লজিক্যালি অ্যানালাইসিস করা হয়, এইচআর অ্যানালাইসিস করা হয়। কিন্তু আগে যেটা করা হতো সেটা হচ্ছে যে ভাষা একটা বিষয় অ্যাজিউম করে, অনুমান করে কাজগুলো করা হতো, বা হচ্ছে যেটা মতামতের ভিত্তিতে করা হতো। এখন যেটা আমরা করি বা করা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন করে প্রপারলি করা হয়। তো এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, এবং এতে কিন্তু অর্গানাইজেশনের প্রচুর প্রফিট হচ্ছে, প্রফিটেবল হচ্ছে অর্গানাইজেশন। তো এরপরে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে সংগ্রহকারী
প্রকৃতি কিরকম হবে, অর্থাৎ যারা অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট করবে, স্টাফিং করবে, তাদের প্রকৃতি কিরকম হবে। তারা যদি পজিটিভ মেন্টালিটির হয় তাহলে ওই পজিটিভ পিপল গুলোকে নিয়ে আসতে পারবে, আর তারা যদি নেগেটিভ মেন্টালিটির হয় তাহলে তারা হচ্ছে যে পজিটিভ মেন্টালিটির মানুষগুলোকে অর্গানাইজেশনে অ্যাট্রাক্ট করতে পারবে না, নিয়ে আসতে পারবে না। সো অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য কিন্তু পজিটিভ মেন্টালিটির বা যেটা হচ্ছে যে যারা হচ্ছে ভালোভাবে চিন্তা করতে পারে সেই জাতীয় মন মানসিকতার পার্সনকে দরকার। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের প্রকৃতিগুলো আর এমনি পারপাস তো দিয়ে দেয়াই হয়, পারপাস গুলো অর্থাৎ অর্গানাইজেশনের যে পারপাস, কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কারণে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এগুলো তো যারা রিক্রুটার তাদের সামনে খুব স্পষ্ট থাকে। কাজেই সংগ্রহকারীর প্রকৃতি একটা ইম্প্যাক্ট ফেলে এবং এইটা হচ্ছে যে একটা সীমাবদ্ধতা। পজিটিভ হলে তারা যদি পজিটিভ প্রকৃতির হয় পজিটিভ হবে, তারা যদি নেগেটিভ প্রকৃতির হয় তাহলে নেগেটিভ হবে। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। তোমরা পড়াশোনা করো, এগুলো পড়ে আসো, দেন হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। আর হোপফুলি যে আমরা ইনশাল্লাহ রিক্রুটমেন্ট শেষ করে ফেলবো এবং পরবর্তী চ্যাপ্টার শুরু করা হবে। তো ঠিক আছে, ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং।